পানি বিতরণ করছিল এবং তখন দূর থেকে তাকে গুলি করে মারা যায়। মুগ্ধকে সবাই চিনি আমরা, অবশ্যই আমরা চিনি। আমি মুগ্ধর বাসায় গিয়েছি, মুগ্ধর পরিবারের সাথে কথা বলেছি, মুগ্ধর ভাই স্নিগ্ধ সেখানে সেদিনের ঘটনা আমাকে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছে এবং সে আমাকে অনুরোধ করেছে আপনারা এটা নিয়ে দয়া করে কোনো আলোচনা করবেন না। কেন? প্রথমত মুগ্ধ একটা স্ট্যাটাস দেয় ফেসবুকে, সেই স্ট্যাটাসটা কি ছিল? সে শিবিরের প্রতি সে সুনির্দিষ্টভাবে হুঁশিয়ারি দিচ্ছে যে আমাদের ছাত্রদের একটি স্বতঃস্ফূর্ত আন্দোলনকে আপনারা রাজনৈতিক রূপ দিতে চাচ্ছেন, এটা আমরা মেনে নেব না, এটা আমাদের বৈধ যৌক্তিক আন্দোলন, সেখানে আপনারা রাজনৈতিক রূপ দিয়ে সেটাকে নৃশংস সহিংস করতে চাইছেন, সেটা আমরা মেনে নেব না। এটা ছিল মুগ্ধর সর্বশেষ ফেসবুক স্ট্যাটাস। সেটা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছিল না, সেটা ছিল যেই রাজনৈতিক অপরাজনৈতিক শক্তি এইটিকে নৃশংস ব্লাড বাথে পরিণত করে আজকের এই পর্যায়ে এনেছে তাদের প্রতি সতর্কবার্তা। এবং মুগ্ধর ভাই স্নিগ্ধ আমাকে বলছিল যে যখন মুগ্ধ সেখানে বাণী বিতরণ করার পরে সেখানে তারা হেঁটে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে বহু উচ্চ একটা উচ্চ দালান থেকে একটি গুলি, এখানে কিন্তু ছড়া গুলি হয়নি, এখানে কিন্তু উপর্যুপুরি গুলি হয়নি, একটি স্পেসিফিক বুলেট এসে মুগ্ধর মাথায় লাগে এবং সে সেখানে লুটিয়ে পড়ে। এবং তার ভাইয়ের বক্তব্যটা ছিল এটা ছিল স্পেসিফিক কিলিং, ইট ওয়াজ নট আ মানে ইনজুরি বা ইনজুরি লিডিং টু ডেথ, ইট ওয়াজ এ স্পেসিফিক টার্গেট কিলিং। এই টার্গেট কিলিং কে করেছে? এখন আপনি যদি বলেন যে রাষ্ট্র মুগ্ধের মতন একটা নিরহ শিক্ষার্থীকে যে আমাদের আইসিটি মন্ত্রণালয় থেকে পদকপ্রাপ্ত হয়েছে, জুনায়েদ আহমেদ পলকের কাছ থেকে পদকপ্রাপ্ত হয়েছে ফ্রিল্যান্সিং এ, সে নিজ গুণে অনেক অর্থ আয় করত, এর কারণে তাকে রাষ্ট্র খুঁজে বের করে নিয়ে সুনির্দিষ্ট স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করবে, এটা কি বিশ্বাসযোগ্য কথা? নাকি যেই অপরাজনৈতিক শক্তির বিরুদ্ধে মুগ্ধের সেই স্ট্যাটাস ছিল, সেই স্ট্যাটাসের কারণে মুগ্ধকেই হত্যা করতে হবে এবং হত্যা করে সবচেয়ে বেশি ইমোশন সেখানে আমি মানুষের মধ্যে আনতে পারবো? এই যে ক্লিনিক্যাল সার্জিক্যাল স্ট্রাইক যারা করেছে তারা এই মেটিকুলাস ডিজাইনের অংশ, তারাই মুগ্ধকে হত্যা করেছে। এবং মুগ্ধের ভাই বলছিল সেখানে আমার সাথে সেদিন আমাদের যে শিক্ষা উপদেষ্টা ছিলেন কামাল আব্দুল নাসির চৌধুরী ছিলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলেন নাহিদ ইজহার খান, শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, এতজন মানুষের সামনে, এবং বিইউপির ভাইস চ্যান্সেলর ছিলেন সেখানে, কারণ মুগ্ধ সেখানে শিক্ষার্থী ছিল, তাদের সামনে সে শঙ্কা প্রকাশ করছিল যে ভাইয়া আপনারা তো এখান থেকে চলে যাবেন, আপনারা তো আপনাদের কাজে চলে যাবেন, কিন্তু আমাদের পরিবার তো নিরাপত্তাহীনতায় থাকবে, যারা মুগ্ধকে হত্যা করেছে তারা তো আমাকেও হত্যা করতে পারে। সে তার জীবন শঙ্কায় ছিল। আজকে হয়তো বা পরিস্থিতির কারণে তাকে নানান দায়িত্ব দিয়ে ক্যামোফ্লেজ করার চেষ্টা করা হচ্ছে, তাকে চাপিয়ে দেওয়া হয়েছে অন্যদের দায়িত্ব, কিন্তু সে কিন্তু সেই দিন বলছিল যে একটি বুলেটের মাধ্যমে আমার ভাইকে হত্যা করেছে। সে একটি বুলেটে হত্যা করার মতন স্নাইপার টিম বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সরকার ডিপ্লয় করেছে, এই কথা কি আপনি বিশ্বাস করেন? আপনি একজন গণমাধ্যম কর্মী, আপনি অনুসন্ধানী, আপনি কাজ করেছেন, আপনি কি সেটা বিশ্বাস করেন? রাষ্ট্র এক মুগ্ধকে হত্যা করে 7.62 বোরের গুলি দিয়ে কিন্তু প্রায় 70% মানুষ, মানে 7.62 মানে মিলিটারি রাইফেলের গুলি দিয়ে। কাজেই এটা তো পরিষ্কার হওয়া দরকার যে আওয়ামী লীগ সরকার মিলিটারি রাইফেল সহ আইন শৃঙ্খলা বাহিনীকে সেখানে নিয়োজিত করেছিল কিনা, মোতায়েন করেছিল কিনা, এবং মিলিটারি রাইফেল থাকলে তো সম্ভব এক গুলিতে মৃত্যু নিশ্চিত করা। মিলিটারি বা আমাদের সেনাবাহিনী কখন মাঠে নামে? তারা 21 বা 22 তারিখ রাতে কারফিউ দেওয়ার মাধ্যমে সেখানে মাঠে নামে। কিন্তু যে সমস্ত হত্যাকাণ্ডগুলো আমরা দেখেছি, যেগুলো এখন বলা হচ্ছে 7.64 ক্যালিবারের লাইফ রাইফেল দিয়ে সেখানে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এগুলো তো ইনভেস্টিগেশন হচ্ছে না। এগুলো আসলে কত বোরের লাইফ বুলেট সেগুলো তো ইনভেস্টিগেশন করা হয়নি, করতে দেওয়া হয়নি। যখন শাখাওয়াত সাহেব এই কথাটা বললেন তাকে কিন্তু সরিয়ে দেওয়া হলো, অর্থাৎ একটি যে গোষ্ঠী এই সুনির্দিষ্ট কিলিংটা করেছে, মিলিটারি গ্রেড বলা হয়, মিলিটারি রাইফেল নয়। আমাদের সেনাবাহিনী ব্যবহার করেন হচ্ছে AK-47 প্রজাতির স্বয়ংক্রিয়, এবং মিলিটারি কিন্তু স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে কিন্তু সেখানে কিন্তু ব্রাশ ফায়ার করার মতন যুদ্ধাবস্থা সেখানে ছিল না, তারা সেটা করেননি। এইগুলো হচ্ছে স্নাইপার রাইফেল, মিলিটারি গ্রেডের যুদ্ধাবস্থা যারা স্নাইপারের কাজ করে, সুনির্দিষ্টভাবে কোনো কমান্ডার কোনো অফিসারকে হত্যা করতে হবে,
তাদেরকে টার্গেট করে করা হয়। এই স্নাইপার রাইফেল গুলো কারা দিয়েছে? স্নাইপার রাইফেল কি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের হাতে স্নাইপার রাইফেল যাওয়ার কোনো সম্ভাবনা আছে? অবশ্যই নেই। আমি বলবো কেন নেই, কারণ আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে যে বৈধ লাইসেন্স করা অনেক অস্ত্র তো ছিল নিজেদের আত্মরক্ষার্থে, তারা কেন স্নাইপার রাইফেল নেবে, অবৈধ রাইফেল? তো স্নাইপার রাইফেল নিয়ে কারা হত্যা করেছে, মাহফুজকে সে উত্তর দিতে হবে, শফিককে সে উত্তর দিতে হবে, এবং এই অবৈধ ইউনুস, খুনি ইউনুস, তাকে সে উত্তর দিতে হবে। খুনি ইউনুসকে উত্তর দিতে হবে সে কতগুলো খুন করার পরিকল্পনা করেছিল, এবং হাজার হাজার যে শব্দটা ব্যবহার করা হচ্ছে সেটা যদি লক্ষ লক্ষ হয়, প্রত্যেকটা খুনের দায়িত্ব হচ্ছে খুনি ইউনুসের, এবং তার যে সাঙ্গপাঙ্গরা সৃষ্টি হয়েছে, লামিয়া মোর্শেদ থেকে শুরু করে, লুৎফে সিদ্দিকী থেকে শুরু করে, রজার রহমান, এবং এই যে একটা গ্যাং যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে নিচ্ছে, এই পুরো গ্যাংকে বিচারের সম্মুখীন করতে হবে, এবং এদের কাউকে আমরা ছেড়ে দেব না। এবং এই জন্য ইউনুস ইম্পোর্ট করে পাসপোর্টধারীদেরকে নিয়ে এসেছে, বিদেশি পাসপোর্টধারীদেরকে। লুৎফে সিদ্দিকী ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার। তারপরে কিন্তু আপনারা মানে এই যে বলছেন, মানে জনগণের ভেতরে তো আপনাদের বিচার চাওয়ার আকাঙ্ক্ষা আছে, এবং এটা একটা দাবি, কারণ আপনাদের পুলিশ মাঠে ছিল, আপনাদের প্রশাসন তখন, আপনারা 17 বছর ধরে ক্ষমতায়, কাজেই শুধুমাত্র ষড়যন্ত্র, প্রাসাদ ষড়যন্ত্র বা মানে ঢালাও ভাবে হঠাৎ করে খুনি ইউনুস বললে সেই বয়ানটা যে খুব যুক্তিসঙ্গত বা গ্রহণযোগ্য হয় তাও তো না। জনগণের মধ্যে আপনারা ক্ষমা চান কিনা সে বিষয়ে প্রশ্ন আছে। ডক্টর ইউনুস যুক্তরাজ্য সফরে এসেও সাম্প্রতিক সময়েও বলেছেন যে আপনাদের কোনো সরি নাই, রিমোর্স নাই, দুঃখ নাই, অনুশোচনা নাই। তো জনগণের ভেতরে সেই আকাঙ্ক্ষা আছে। আপনারা কি আসলে মানে বাংলাদেশে কি আপনারা রাজনীতিতে ফিরতে পারবেন? মানে এই যে কর্মসূচি দিচ্ছেন, সত্যি কি কর্মসূচি পালনের কোনো শক্তি আছে আওয়ামী লীগের? মানে আওয়ামী লীগ নিজে তার বিচার প্রক্রিয়া শেষ করে জনগণের কাছে গ্রহণযোগ্য হয়ে দেশে আদৌ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে? আপনি একটি প্রশ্নের মধ্যে অনেক প্রশ্ন করেছেন। আমি সুনির্দিষ্টভাবে প্রথমে বলতে চাই যে আপনি ক্ষমা চাওয়ার কথাটা বলেছেন। ক্ষমা চাইতে হলে তো আমাকে দোষী সাব্যস্ত করতে হবে, এবং আমার দোষ সেটা নিরূপণ করতে হবে। আমি বলছি না আদালতের সাব্যস্ত করার বিষয়ে, তার আগে কিন্তু আমার নিরূপণ করার বিষয় আছে। আমরা যেখানে বলছি বারংবার যে একটি সুনির্দিষ্ট পক্ষ মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে, আমরা বলছি না, এই যে অ্যানার্কিস্ট যারা, তারা বলছে তারা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে পুলিশকে হত্যা করেছে, তারা বলছে তারা জনগণকে হত্যা করেছে, তারা বলছে তারা 7.64 বোরের রাইফেল দিয়ে তারা অংশগ্রহণ করেছে। তারা যেখানে বলছে তারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, জ্বালাও পোড়াও করেছে সরকার উৎখাত করার জন্য, রক্ত দিয়েছে বলছে তারা, সেখানে তারা রাষ্ট্র ক্ষমতায় বসে আমাদেরকে বলছে ক্ষমা চাইতে। অর্থাৎ যারা ভিকটিম, তারা ভিকটিমকে বলছে ক্ষমা চাইতে। আমরা জনগণের প্রতিনিধি হিসেবে, জনগণের একটা রাজনৈতিক দল, সেটা ভোটের ফলাফল যাই হোক না কেন, রাজনৈতিক দল হিসেবে তো আমরা জনগণের প্রতিনিধিত্ব করি। তো সেই প্রতিনিধিত্বকারী দল হিসেবে আমরা ক্ষমা যদি জনগণের কাছ থেকে বা আমাদের কাছে জনগণের কাছে ক্ষমা চাইতে হয়, ক্ষমা চাওয়া কোনো বিষয় নয় রাজনৈতিক দলের কাছে। রাজনৈতিক দলের কাছে ফাঁসি খাওয়া, জেলে যাওয়া, নিজেদের কর্মী হারানো কোনো বিষয় নয়। কিন্তু আদর্শিক প্রশ্নে তাদের যে অবস্থান এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ক্ষেত্রে যদি তাদের ভুল হয়ে থাকে, কিন্তু ভুলের জায়গায় যদি তারা যদি ভিকটিম হয়ে থাকে, শিকার হয়ে, তারা কেন ক্ষমা চায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি দোষী হিসেবে নির্দিষ্ট হয়েছিল এবং হেরে গিয়েছিল, তাই ক্ষমা চাচ্ছে। আওয়ামী লীগ তো পরাজিত শক্তি নয়। আওয়ামী লীগ কেন এই মুহূর্তে মাঠে সরাসরি প্রকাশ্যে দ্বান্দ্বিক অবস্থানে নামছে না? আপনাকে সেটা বুঝতে হবে। আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বলছি, আমরা শৈশব থেকে আওয়ামী লীগকে দেখে এসেছি। আমার নিজের মা বোমা বিস্ফোরণে কিন্তু মারা গিয়েছে। আমার বাবা বছরের পর বছর কারাগারে কাটিয়েছে। আমার বোন এই দলের জন্য, আমাদের যে পরিস্থিতি, বিনা চিকিৎসায় ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসা না পেয়ে সে যুগে যুগে মরেছে। আওয়ামী লীগের সেই ডেসপারেশন আছে বাংলাদেশে, যে কোনো সময় যে কোনো সিদ্ধান্তের ফলে আমাদের নেমে যাওয়ার জন্য সেই অবস্থান আমরা প্রস্তুত। সেই রিসোর্স আওয়ামী লীগের আছে, কিন্তু সেটার ফলশ্রুতিতে কি হতে পারে? এই দেশটার
সৃষ্টি করার পেছনে, এই দেশটাকে এই পর্যায়ে নিয়ে আসার পিছনে শেখ হাসিনার কর্মীগুলো, সরকারটির ভূমিকা কি ছিল না? আওয়ামী লীগের নেতাকর্মীরা কি চায় বাংলাদেশ সোমালিয়া হোক, বাংলাদেশ হাইতি হোক, বাংলাদেশ মিয়ানমার হোক? তারা সেটা চায় না। তাই তারা অপেক্ষা করছে স্বাভাবিক রাজনীতির মাধ্যমে তারা এই সরকারের বিরুদ্ধে, যে তারা যদি প্রতিবাদ করার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে তারা সেটা উত্তর দিতে চাচ্ছে। তো সিদ্ধান্ত যদি আমাদের বিপক্ষে যায় নির্বাচনে, আমরা অবশ্যই সেটা মেনে নেব। জনগণের হাতে আপনি সিদ্ধান্ত দিতে চাইছেন না। খুনি ইউনূস লন্ডনে গিয়ে বলছে, নির্লজ্জের মতো বলছে যে পয়সা খেয়ে জনগণ ভোট দেয়। যেই দেশের জনগণের প্রতি তার ন্যূনতম কোনো শ্রদ্ধাবোধ নেই, পয়সা খেয়ে ভোট দেয়। তো আপনি কেন সেখানে রাজনীতি করতে এসেছেন? আপনার সংস্কার কাদের জন্য করছেন? এই জনগণের জন্য তো করছেন। সেই জনগণের প্রতি আপনার যেই ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই, তাদেরকে আপনি নির্বাচনে দিতে চান না। আমি বিএনপিকে অবশ্যই সেখানে ধন্যবাদ জানাই, তারা নির্বাচনের কথা বলছে। বিএনপির সাথে, জামায়াতে ইসলামীর সাথে আমাদের অনেক রাজনৈতিক মতবিরোধ আছে, কিন্তু তাদের যে রাজনৈতিক অবস্থান, সেটাও আমি মনে করি খুনি ইউনূসের অরাজনৈতিক, বিরাজনৈতিক এবং খুনের উদ্দেশ্যে রাজনীতি করা এবং রাষ্ট্র ক্ষমতা করার যেই তার অবস্থান, তার চেয়ে অনেক ঊর্ধ্বে, সেটাই আমি বলছি। আর আরেকটি, আপনি আমাকে মানে এখন আপনি জামায়াতে ইসলামীর প্রসঙ্গ বললেন যে তারাও নির্বাচন চাইছে, কাজে তাদেরকেও বেশ ভালো লাগছে আওয়ামী লীগ নেতা হয়েও। কিন্তু আমি বলছি তারা একটা গণতান্ত্রিক দাবি করেছে, জামায়াতে ইসলামীকে কোথাও, মানে বিএনপির বিরুদ্ধে হামলা, মামলা, নির্যাতন, তারা গুমের অভিযোগ করেন বিরাট। ইলিয়াস আলীকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, সালাউদ্দিন আহমেদকে পাওয়া গেল শিলংয়ে। সেসব প্রসঙ্গ যদি রেখেও দেই, শুধুমাত্র জামায়াতে ইসলামীর কথা বলি, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তো মানে কোথাও কোন রকম সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম তো আওয়ামী লীগ চালাতে দেয় নাই 17 বছর। এবং এর মধ্যে যুদ্ধাপরাধের বিচার হয়েছে, যুদ্ধাপরাধের বিচার করে ওই দলের 2 স্তরের নেতাকর্মীদের, মানে নেতাদের, শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কার্যকর করা হয়েছে। মানে এইগুলোর রাজনৈতিক ফল এখন পাচ্ছেন কিনা, মানে সেই সব কৃতকর্মের ফল কিনা? দেখুন, আমি মনে করি যে যুদ্ধ, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি আমার দলের অবস্থান সম্পর্কে বলছি না। জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে একটা সময় নিষিদ্ধ ছিল এবং তার পরবর্তীতে জিয়া রহমান সাহেব তাদেরকে বৈধতা দেয় এবং তাদেরকে রাজনীতি করার জন্য অনুমতি দেয়। এবং বিশেষ পরিস্থিতিতে কিন্তু জামায়াত বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কিন্তু যুগপৎ আন্দোলন করেছে। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কিন্তু জামায়াত ইসলামী আন্দোলন করেছে। জামায়াত ইসলামীর বিষয়টা যেটা ছিল, যুদ্ধাপরাধের বিষয়ে আমাদের একটা রাজনৈতিক ম্যান্ডেট ছিল, যুদ্ধাপরাধের বিচার করা। এবং সেই ম্যান্ডেটটা রাজনৈতিক দল হিসেবে আমরা, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন, সেই প্রক্রিয়াটা শুরু করেছেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর কিছু সুনির্দিষ্ট নেতৃত্ব সেই যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হয়েছে। অভিযুক্ত হওয়ার পরে তাদের যথাযথ শাস্তি সেটা ঘোষিত হয়েছে। এখন আপনি যদি বলেন যে এই প্রক্রিয়ার সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততাটা কেন ছিল, আওয়ামী লীগের সাথে রাজনৈতিক ম্যান্ডেট ছিল, রাজনৈতিক অঙ্গীকার ছিল, সেটা তারা বাস্তবায়ন করছে। কিন্তু এই যে আজকের যে জামায়াতের যে আমির শফিক সাহেব, তাকে কি যুদ্ধাপরাধের দায়ে তাকে কি দোষী সাব্যস্ত করা হয়েছে? জামায়াতের হাজার হাজার নেতাকর্মী যারা ছিল, তারা সবাইকে যুদ্ধাপরাধের বিচারের দায়ে কি তাদেরকে বিচার করা হয়েছে? যারা যুদ্ধাপরাধের যে দোষী হিসেবে অভিযোগ ছিল, তাদের বিচার করা হয়েছে। 6 জন তাদের যে শীর্ষস্থানীয় নেতৃত্ব, তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কিন্তু দল হিসেবে জামায়াত ইসলামী তো 2024 সালের 3 তারিখ পর্যন্ত, অগাস্টের, তারা তো বৈধ দল ছিল, আমরা তো নিষিদ্ধ করিনি। কিন্তু আজকে তাদের সমর্থনপুষ্ট সরকার এসে 1 বছরে লাগায়নি আওয়ামী লীগকে, 1 বছরে তাদের প্রয়োজন হয়নি, আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে দিয়েছে। তো সেখানে সহনশীলতার জায়গা যদি আমি বলি, আমি একটি দলকে কিন্তু 15 বছর আমরা সরকারে থাকা অবস্থায় কিন্তু নিষিদ্ধ করিনি। আদালত বলেছে নিষিদ্ধ করা কেন হবে না, সেটা পেন্ডিং আছে। আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করেনি। জামায়াত ইসলামীর সংসদ সদস্যরা তো 2014 সাল পর্যন্ত সংসদে ছিলেন, তাদের কেউ কি অ্যারেস্ট হয়েছে? সংসদ সদস্য জামায়াত ইসলামের ছিলেন সংসদ সদস্য, সেখানে 14 সালে তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি, বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছে। জ্বালাও পোড়াও যে মামলাগুলো হচ্ছে, সারা দেশে প্রায় 14,000 লোক হত্যা করা হয়েছে, নিহত হয়েছে।
সেটা আমরা ভুলে গিয়েছি। এখন আমরা বলছি হাজার হাজার লোকের কথা। তারাও সারা দেশে 2013-তে শাপলা গণহত্যার কথা বলছেন। শাপলা গণহত্যার অবশ্যই ডক্টর ইউনূস, হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলামী সবাই। তো গণহত্যা যদি হয়ে থাকে তালিকা দিন না কতজনকে হত্যা করা হয়েছে। সেই তালিকা তো আজ পর্যন্ত আমরা দেখিনি। আমরা দেখেছি হাইতিতে ভূমিকম্পে মারা যাওয়া মানুষের লাশের তালিকা আদিলুর রহমানের এনজিও গুগল থেকে প্রিন্ট করে দিয়ে বেড়াচ্ছে। প্রত্যেকটা মাদ্রাসাতে তো শিক্ষার্থীর সংখ্যা লেখা আছে, কতজন শিক্ষার্থী সেখানে পড়ে। তারা সেখানে কমি মাদ্রাসাগুলো থেকে হেফাজতে ইসলামের নেতারা তাদেরকে ডেকে এনেছিল। কতজন শিক্ষার্থী মিসিং আর কতজন শিক্ষার্থী আপনার এখনো সেই আন্দোলনের পরে সেখানে শিক্ষা গ্রহণ করছে, সেটা তো খুবই সহজেই বের করা যায়। কথা বললে তো হবে না, সেই তালিকা তো বের করা যায়। গণহত্যার দায় যদি 10জনও কিন্তু গণহত্যা হতে পারে যদি সুনির্দিষ্ট ব্যক্তি গোষ্ঠীকে আমরা যদি টার্গেট করে থাকি। তো সেটা দেখা, নামগুলো তো দেখতে চাই আমি। কিন্তু আপনি এখন তো বিচার তো দূরের কথা, কথাই বলতে দিচ্ছেন না। এর ফলশ্রুতিতে যেটা হচ্ছে, আওয়ামী লীগ একটি সংবিধান মানা, রাষ্ট্র মানা, আইন মানা রাজনৈতিক দল, তাকে যখন আপনি পরিণত করতে চান একটা আন্ডারগ্রাউন্ড পার্টিতে, এর ফল তো আপনাকে ভোগ করতেই হবে। কিন্তু আপনি তো ভোগ করবেন না, আপনি বিদেশে পালিয়ে যাবেন। আপনার 14 গোষ্ঠী সকলের বিদেশি পাসপোর্ট আছে, আপনি চলে যাবেন। কিন্তু আওয়ামী লীগ দেশে যাবে এবং এর প্রত্যেকটা ঘটনার বিচার করবে। আওয়ামী লীগ মব জাস্টিস করবে না, তবে বিচার করবে। কোন রজার রহমান, কোন লুৎফির রহমান পার পাবে না। এটা আমাদের প্রতিজ্ঞা জনগণের কাছে। এই যে পালিয়ে যাওয়ার কথা বলেন, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আপনি আপনার বাবার কথা বলছিলেন, মানে চট্টগ্রামের বাংলাদেশের প্রবাদ প্রতিম নেতা মহিউদ্দিন চৌধুরী, আপনি আপনার পরিবারের ত্যাগ শিকারের কথা বলছেন আওয়ামী লীগ রাজনীতির জন্য। কিন্তু আপনি 5ই আগস্টের পট পরিবর্তনের পর তো কলকাতায় চলে এলেন, মানে আপনি বলছেন খুনি ইউনূস পালিয়ে যাবেন, মানে আপনার ভাষায়। হ্যাঁ, তো আপনারা পালালেন কেন? শেখ হাসিনা ভারত চলে গেলেন কেন? তিনি পালালেন কেন? দেখুন, এমন একটা পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে যেখানে আমাদের প্রত্যেককে হত্যা করে শাহবাগে ঝুলিয়ে দেওয়ার কথা হয়েছে। আমাদের শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। যখন এই হত্যাযজ্ঞ শুরু হয়েছে, আমার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমাদের বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। সেদিনই এক রাতের ব্যবধানে যত হত্যাযজ্ঞ হয়েছে, এমন পরিস্থিতিতে, যেহেতু আমার নিজের পরিবার ছিল, আমার 2টো মেয়ে আছে, আমার স্ত্রী আছে, তাদের প্রতি তো আমার ন্যূনতম দায়বদ্ধতা আছে, বেঁচে থাকার দায়বদ্ধতা তো আছে। বেঁচে থাকার প্রয়োজনে, আত্মরক্ষার প্রয়োজনে আত্মগোপনে যেতে হয়েছিল। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, সরাসরি ফ্রন্টে যুদ্ধ করেছেন, এক্সপ্লোসিভ এক্সপার্ট ছিলেন। তিনিও 75-এর 15ই আগস্টের পরে বাংলাদেশে থাকতে পারেন। তার পরিবার ছিল না, কিন্তু তখন তিনি অবিবাহিত ছিলেন। তিনি বাংলাদেশে থাকতে পারেননি। 75-এর 15ই আগস্টের পরে তিনি দেশ ত্যাগ করে বিদেশে গিয়ে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে পুনরায় বাংলাদেশে এসে 6 বছর পরে আওয়ামী লীগকে এস্টাবলিশ করার জন্য, জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে 81 সালে আনার জন্য আপ্রাণ সংগ্রাম করে আবারও প্রতিষ্ঠা করেছে। তখন তার বয়স ছিল 30-32। এখন আমার তার চাইতে 10 বছর বেশি বয়স। 50 বছর আগের সেই ইতিহাস 50 বছর পরে আমাদেরকে ভোগ করতে হয়েছে। এটাই হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি। প্রথমবার সেটা হয়েছে, দ্বিতীয়বার ইট রিপিটেড অ্যাজ এ ট্র্যাজেডি। এবং এটাই হচ্ছে, আমি মনে করি, আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, যে 50 বছর পরে যে এই যে ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে ট্র্যাজেডি হিসেবে, সেটাকে আমরা রুখতে পারিনি। সেটাকে আমরা আমাদের রোখার মতন সেই পর্যাপ্ত ব্যবস্থাপনা, সেই পর্যাপ্ত পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারিনি। সেটা আমাদের সাংগঠনিক ব্যর্থতাই বলি, প্রশাসনিক ব্যর্থতাই বলি, দূরদর্শিতার অভাব বলি। ব্যক্তি হিসেবে সেটা আমার উপরে বর্তায়, এমন একটি ভয়ঙ্কর নৃশংস খুনি শক্তির বিরুদ্ধে আমাদেরকে যে দাঁড়াতে হবে, সেটা তো আমরা গুণাক্ষরে বুঝতে পারিনি। এবং সেটা হয়েছে পূর্বের ইতিহাসের শিক্ষা নিয়ে আমাদের আসলে সেই ধরনের প্রস্তুতি যদি আমাদের থাকতো, হয়তোবা আমরা সেটা এইটাই পর্যায়ে আসতো। আরেকটা বিষয় আমি একটু বলি আপনাকে। আওয়ামী লীগ যদি চাইতো 5ই আগস্টের আগে, যখন 5ই আগস্টে তারা ঘোষণা দিল যে ঢাকা ব্লকেট করবে,
তখন সেনাবাহিনী বা অন্যান্য যে সমস্ত বাহিনীগুলোর সাথে আলোচনা করে যে এটা লকডাউন পূর্ণ অবস্থা, এটা এখানে কোনো সহিংসতা নয়, যে এখানে যাতে করে বিশৃঙ্খলা না হয়, সহিংসতা না হয়, এর জন্য ঢাকাকে একটা যেমন লকডাউন করা হয় তেমন লকডাউন প্রচার করা হচ্ছে। এই কুচক্রী গোষ্ঠী প্রচার করছে আমরা নাকি হত্যা করার জন্য নির্দেশ দিয়েছি বা এই ধরনের উদ্ভট কথাবার্তা বলছে, এগুলো এই ধরনের কোনো আলোচনা ছিল না। তো আওয়ামী লীগ যদি চাইতো, আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি সেদিন গণভবন এবং পার্লামেন্টের সামনে দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার চেতনাকে রক্ষা করার জন্য, সারা বাংলাদেশের প্রয়োজন নেই, শুধু ঢাকা শহরের আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি সেখানে অবস্থান গ্রহণ করত, এই শক্তি কি সেখানে আসতে পারত? এই শক্তি সেখানে জীবনে চিন্তাও করতে পারতো না সেখানে আসার। কিন্তু রক্তক্ষয় যাতে না হয়, রাষ্ট্রীয় প্রশাসন যাতে করে দায়িত্ব নেয় এবং তারাই যাতে করে এই লকডাউন বাস্তবায়ন করে, আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি সাংগঠনিকভাবে আমরা সেখানে থাকবো না। সেই সিদ্ধান্তে সঠিক থাকতে পারে, সেই সিদ্ধান্ত ভুল হতে পারে, কিন্তু আমরা যদি সংগঠনটা এত দুর্বল হয়ে গিয়েছিল 17 বছর। সংগঠন দুর্বল হয়নি, আপনি সাংগঠনিক সম্পাদক হিসেবেও কাজ করেছেন আওয়ামী লীগের, মানে নাকি সংগঠনটা এত দুর্বল হয়ে গেল 17 বছর ধরে যে আসলে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আপনাদের দূরত্ব এত বেশি যে আপনাদের আসলে কোনো দল ছিল না, যে কারণে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে আসতে হলো ছাত্রলীগকে। সারা বাংলাদেশে তখন প্রতিরোধ গড়ে তোলার কোনো শক্তি কি সত্যি আওয়ামী লীগের ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে ছাত্রলীগ চলে আসেনি, শুধুমাত্র শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ফলে যাতে শিক্ষার্থীদের প্রাণহানি না হয় এর জন্য সাংগঠনিক নির্দেশনায় ছাত্রলীগ হল খালি করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কিন্তু প্রাণহানি হয়নি, কারণ শিক্ষার্থীর জীবন ছিল আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু এই অরাজক পরিস্থিতি সৃষ্টিকারী যারা অপরিণামদর্শী কর্মসূচিগুলো দিচ্ছিল, ভয়াবহ দাঙ্গা এবং সহিংসতার জন্য যারা কর্মসূচিগুলো দিচ্ছিল অস্ত্র শস্ত্র সহকারে, তাদের সাথে যদি আমরা রক্তক্ষয়ী সংঘর্ষে যদি লিপ্ত হতাম সত্যিকার অর্থেই, তারা কিন্তু রক্ষা পেত না। কিন্তু আজকে যে প্রাণহানি হয়েছে এটা আরো বেশি বাড়ত। এই যে প্রাণহানি হওয়ার বিষয়টি, মানুষের প্রাণ, এই দেশের জনগণের জন্যই তো আমাদের রাজনীতি। যেই দেশের মানুষের জনগণের জন্য, যে দেশের জনগণের জন্য আমাদের রাজনীতি, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি তো তাদের জন্যই এই কাজগুলো করেছেন। এবং তাদের যখন রক্তক্ষয় হচ্ছে তখন তো সেখানে তিনি একজন মানবিক মানুষ হিসেবে তার পক্ষে সেদিন সেখানে বসে থেকে সরকার একগুঁয়ে ভাবে রক্তক্ষয় বাড়ানোর যদি সিদ্ধান্ত তিনি যদি নিতেন, সেইটা তো আমাদের এই পরিস্থিতি আজকে হয়তো বা ফেস করতে হতো না, কিন্তু অনেক রক্তক্ষয় হতো। আন্দোলনের নামে যারাও নেমেছে মাঠে তারাও তো আমার সন্তান, তারা কি আমার প্রতিপক্ষ? আমি তো সরকার, তারাও আমার দেশের নাগরিক। আমি কি চাই তার রক্তে রঞ্জিত হোক আমার রাজপথ? আমার ক্ষমতা কি এতই গুরুত্বপূর্ণ? শেখ হাসিনা তো শেখ মুজিবের কন্যা, বঙ্গবন্ধুর কন্যা, প্রধানমন্ত্রীর কন্যা, রাষ্ট্রপতির কন্যা এবং শিল্পমন্ত্রীর কন্যা। জন্ম মানে বলতে হয়তো বা শুনতে খারাপ শোনাবে, আর সেই রাজ রক্ত নিয়ে জন্ম নেওয়া ব্যক্তি শেখ হাসিনা, তার কাছে কি ক্ষমতা এতই গুরুত্বপূর্ণ যেই জনগণের জন্য তার সারা জীবনের রাজনীতি, তার বাবার মৃত্যু, তার সবকিছু তার তিনি হারিয়েছেন, সেই জনগণের রক্তক্ষয় হতে থাকবে আর তিনি নিরোর মতন বাঁশি বাজিয়ে ক্ষমতায় বসে থাকবেন? সেই নেতা কি শেখ হাসিনা? সেই নেতা শেখ হাসিনা নয়। তাই শেখ হাসিনা সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার মানুষের রক্তক্ষয় না হতে তিনি দেশের অভ্যন্তরে থাকবেন না, অথবা তাকে সেদিন বের করে দেওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। কিন্তু তিনি তো পদত্যাগ করেননি, তাকে সিদ্ধান্ত, আমি যতটুকু বুঝি, নফেল এখানে যদি একটু থামাই, মানে কে বের করে দিল? মানে তাকে তো সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে তিনি রওনা হলেন, তারপর
পরিস্থিতির কারণে কেন আওয়ামী লীগ এটা বলে না? মানে একটা তো আমি তো দেখি সেনাবাহিনীর একটা কু অনুষ্ঠিত হয়েছে 3 তারিখ সেনাবাহিনীর দরবার থেকে খবর ছড়িয়ে পড়লো যে আপনাদের সরকারের সঙ্গে আর সেনাবাহিনী নাই, এবং সেদিনই এই লং মার্চের ঘোষণা এলো, এক দফা এক দাবির আন্দোলন হলো। মানে আপনাদের সঙ্গে তো তখন তার মানে জনগণ নাই, সেনাবাহিনী নাই, কিভাবে টিকবেন আপনারা? দেখুন, সেনাবাহিনী নেই বা জনগণ নেই, এগুলো সবগুলোই হচ্ছে এই গোষ্ঠীর একটা প্রচার। আমাদের সরকারের পতন হয়েছে ঢাকা শহরে। আমি চট্টগ্রামের মানুষ, আমি চট্টগ্রাম শহরের সংসদ সদস্য। চট্টগ্রামে কিন্তু সরকারের পতন তো দূরের কথা, এই অপরাজনৈতিক শক্তি দাঁড়াতেও পারেনি, সেভাবে দাঁড়াতে পারেনি। একদিনের জন্য বন্দর বন্ধ করতে পারেনি। ঢাকা চট্টগ্রাম রাস্তা, যেটা দেশের মেরুদণ্ড বলা হয়ে থাকে, সেটা বন্ধ করতে পারেনি। শুধুমাত্র ঢাকায় আমরা পরিস্থিতির শিকার হয়েছি, এবং সেই পরিস্থিতি কারা সৃষ্টি করেছে আপনি দেখেছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ মানে সব শুধুমাত্র যাত্রাবাড়িতে, শুধুমাত্র যাত্রাবাড়িতে যুদ্ধাবস্থা বিরাজ করেছে, এবং যাত্রাবাড়িতে কারা সেটা করেছে আপনি সেটা দেখেছেন। এখন একটা গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতির দিকে দেশ এগিয়ে যাচ্ছিল, গৃহযুদ্ধপূর্ণ। এমতাবস্থায় সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে স্থিতাবস্থা বজায় রাখতে, শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে। সেনাবাহিনীর সাথে সাথে যদি আমাদের দলের নেতাকর্মীরা যদি সেদিন বা সেই পরিস্থিতিতে যদি সশস্ত্র অবস্থা গ্রহণ করত, সেনাবাহিনী তাদের স্বাভাবিক কার্যক্রম করছে, তাহলে কি এই শক্তি দাঁড়াতে পারত? আমরা কিন্তু সেটা করিনি, কারণ মৃত্যুর যে টোল প্রতিদিন বাড়ছে। এই রক্তের দায় আমরা কেন নেব? যারা এই রক্ত ক্ষয়ের জন্য ষড়যন্ত্র করেছে তাদের সেই দায় নিতে হবে, ইউনূসের সেই দায় নিতে হবে, জিহাদিদের সেই দায় নিতে হবে। আমি একটি ভারতীয় সংবাদ মাধ্যমে বলেছি, ইউনূস ইজ দ্য নিউ জিন্নাহ। জিন্নাহ যেমনি করে ব্যক্তি জীবনে নাস্তিক, কিন্তু রাজনৈতিক জীবনে ইসলামকে ব্যবহার করে সে ভারতবর্ষের বিভাজন ঘটিয়ে নিজের প্রধানমন্ত্রী পদ, গভর্নর জেনারেল হয়েছে। ইউনূস তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য যে জীবনে কোনোদিন নামাজ পড়তে আমরা তাকে দেখিনি। ইউনূস সরকারের এই কুচক্রীরা আমাকে বানিয়েছে ইসকনের, সনাতন ধর্মীয় সংগঠন ইসকনের গোপন ষড়যন্ত্রকারী। আমি চট্টগ্রাম শহরে 3টা ওয়াকফ স্টেটের মতোয়াল্লি, গরিবুল্লাহ শাহ মাজার, আমাদের শেখ ফরিদ চশমা মসজিদ এবং আমার ওয়ালিখা মসজিদ, চট্টগ্রাম শহরে সেই মসজিদগুলো তাদের নান্দনিক সৌন্দর্য, তাদের যে আধ্যাত্মিক প্রভাব চট্টগ্রাম শহরের সকলেই জানে। তাকে আমাকে বানিয়েছে তারা সনাতন একটি সংগঠনের নাকি আমি গোপন এজেন্ট। এই অপরাজনৈতিক অপশক্তিকে ব্যবহার করে নাস্তিক ইউনূস আজকে ক্ষমতায় বসেছে। জীবনে তাকে আমরা কখনো নামাজ পড়তে দেখিনি, জীবনে তাকে আমরা কখনো স্মৃতিসৌধে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা, আমাদের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করতে আমরা দেখিনি। এই প্রতারক আজকে এই জিহাদিদের সাথে নিয়ে ক্ষমতায় বসে আছে। এর সব বিচার হবে, এর সব উত্তর দিতে হবে। আমাদের সাথে জনগণ নেই বলছেন, ঠিক আছে, নির্বাচন দিন, নির্বাচনটা দিন। জনগণ যে নেই সেটা তো প্রমাণ করতে হবে। এখন আপনি নির্বাচন আজকে না কালকে, ডিসেম্বর না ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি না জুন মাস, নানান ধরনের কথা বলছেন। কারণ আপনি জানেন, আপনি হাটাজারি উপজেলা ইউনিয়নের ইউপির নির্বাচন করলে আপনি পারবেন না ইউনূস সাহেব। 2 বছর কোভিড গেল, রূপায়ণ টাওয়ারে আপনি বসেছিলেন। নির্বাচন করবেন কেন? ওনাকে তো উনি তো নির্বাচনের ঊর্ধ্বে, ওনাকে বসিয়েছেন। উনি তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। এটাই হচ্ছে ওনার যে সমস্ত কিছু কুচক্রী প্রচারক তারা নির্ধারণ করছে, তাদেরকে সেটা বলছেন যে তাকে নবুয়তের মতন করে নাকি বসতে। কি নিকৃষ্ট কথা, কি নিকৃষ্ট কথা তাকে সেভাবে করে তুলনা করা হচ্ছে, যে কিনা দ্বীনে ইসলামের অনেক বেসিক টেনেটস এর বিরুদ্ধে তার যে অবস্থা। আমি সেদিকে যাচ্ছি না। আমাদের বক্তব্য হচ্ছে, আওয়ামী লীগ বাংলাদেশের সাধারণ মানুষের রাজনীতি করে। আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনায় দীর্ঘদিন ছিল। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী ছিলেন। তিনি তো ফেরেশতা নন, আওয়ামী লীগের নেতাকর্মীরাও ফেরেশতা নন, আমি মন্ত্রী হিসেবে ফেরেশতা নন। আমাদের সকলেরই ভুল হবে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, নীতি প্রণয়নের ক্ষেত্রে পৃথিবীর কোন দেশে কোন নীতি শতভাগ সফল হয় না। ডোনাল্ড ট্রাম্প নীতি ঘোষণা করলেন না ট্যারিফে, শেষ পর্যন্ত সব তো পরিবর্তন করতে হয়েছে। আমাদের নীতি প্রণয়নের ক্ষেত্রে ভুল হয়ে থাকতে পারে, দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক গাফিলতি আছে, আমি নিজে বলি।
গভর্নেন্সের ক্ষেত্রে। কিন্তু যে কোনো সময়ে 52 বছরের ইতিহাস পর্যালোচনা করলে সবচেয়ে সফল সরকারটাও তো আমরা পরিচালনা করেছি, সেই বেনিফিট আমাদের কিন্তু দিতে হবে, জনগণ সেটা দেবে। দুর্নীতির কথা তো আমরা নিজেরা বলেছি, আমাদের এমপিরা সংসদে বলেছে। আমি নিজে সরকারের মন্ত্রী হয়ে রাজুকে আমাকে 50,000 টাকা ঘুষ দিতে হয়েছে আমার ফ্ল্যাটের নিবন্ধন নেওয়ার জন্য, মিউটেশনের অনুমতি নেওয়ার জন্য। এই দুঃখের কথা কি আমি কাউকে বলতে পেরেছি? পারিনি। একজন সাধারণ মানুষ সেখানে ক্ষমতায় ছিলেন এবং বলা যায় না যে খুব নরম সরকার ছিল আওয়ামী লীগ সরকার, পুলিশ, গোয়েন্দা বাহিনী, আড়িপাতা। আর এখন যে সরকার আছে সেই সরকার আরো নরম, আয়নাঘর, সকল অভিযোগ আছে আপনাদের বিপক্ষে। তারপর দুর্নীতি যে আপনারা দমন করতে পারেন নাই, সেটা তো মানে আপনাদের সুবিধাভোগীরা এই দুর্নীতিতে যুক্ত ছিল, সেটাও তো স্বীকার করতে হবে। এখানে আমি একটু আপনার সাথে দ্বিমত পোষণ করতে চাই। ম্যাক্রো দুর্নীতি এবং মাইক্রো দুর্নীতি, পৃথিবীর অনেক দেশে ম্যাক্রো পর্যায়ে অর্থাৎ বৃহৎ পরিসরে সরকারের উচ্চ পর্যায়ে বলুন বা দ্বিপাক্ষিক অনেক বিষয়ে কিন্তু কমিশন বাণিজ্য সেটা হয়ে থাকে। যখন ব্রিটিশ এরোস্পেস বলি বা এয়ারবাস কোম্পানি যখন কোনো দেশে তাদের সরঞ্জাম বা বিমান বিক্রি করে, আপনি কি মনে করেন না সেখানে যারা তাদের লোকাল এজেন্ট থাকে তারা কোনো কমিশন পায় না? এগুলো প্রাতিষ্ঠানিক কমিশন সিস্টেম। বড় বড় জায়গার বড় বড় দুর্নীতি সেটা পৃথিবীর অনেক দেশে হয়েছে, এখনো হচ্ছে। কোনো দেশ বলতে পারবে না, খুবই ক্ষুদ্র কয়েকটি দেশ, সেটা সিঙ্গাপুর বলি, নিউজিল্যান্ড বলি বা ফিনল্যান্ড বা আইসল্যান্ড, যাদের অর্থনীতি বিশ্ব অর্থনীতির মধ্যে কোনো সেভাবে প্রভাব ফেলে না, তাদের দুর্নীতি তারা শতভাগ আপনার নেই। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্নীতি নিয়েও তো আমরা শুনছি কথা। আমাদের দেশের বৃহৎ দুর্নীতির প্রচারণা এবং আলোচনা সাধারণ মানুষকে এফেক্ট করে। সাধারণ মানুষকে এফেক্ট করেছে মাইক্রো করাপশন। সাধারণ মানুষকে এফেক্ট করেছে যখন তারা পাসপোর্ট কেনার জন্য, পাসপোর্ট নেওয়ার জন্য যখন সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য যখন গিয়েছে সেখানে যখন টাকা দিতে হয়েছে, যখন জমি মিউটেশন করতে গিয়েছে তখন সেখানে টাকা দিতে হয়েছে। সাধারণ মানুষের এই যে অধিকার, রাইটস বেসড সার্ভিস, যেটা আমাদের সরকার আরো সমুন্নত করেছে, আরো স্পিড স্ট্রিমলাইন করেছে, সেখানে যখন দুর্নীতি হয়েছে সেগুলো সাধারণ মানুষের সবচেয়ে বেশি এফেক্ট করেছে। স্কুলে ভর্তির ক্ষেত্রে গিয়েছে, প্রাইমারি স্কুল, সরকারি স্কুল, সেখানে কেন আমি টাকা দিতে যাবো, সেখানে তার দুর্নীতি শিকার হয়েছে। এই যে মাইক্রো দুর্নীতি, আমি মনে করি সেই মাইক্রো দুর্নীতিতে একটা লং টার্ম রিফর্ম প্ল্যান বাংলাদেশ আওয়ামী লীগের এখন থেকেই ভাবতে হবে। কারণ আমরা তো আজকে হোক কালকে হোক রাষ্ট্র ক্ষমতা আমাদের নিতেই হবে এবং আমরা রাষ্ট্র পরিচালনা আমরা করব। মাইক্রো করাপশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের দুর্বলতা ছিল। আমরা কোন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা, বিশেষ করে আপনার যারা প্রাতিষ্ঠানিক কর্মকর্তাগুলো ছিল, সিটি কর্পোরেশন, রাজু, তারপরে ল্যান্ড রেজিস্ট্রি অফিস, এই সমস্ত জায়গার কোন কর্মকর্তাকে বা থানার ওসি আমরা কি সেভাবে করে দায়বদ্ধ করতে পেরেছি, জবাবদিহিতার মধ্যে আনতে পেরেছি? পারিনি। আমি সরকারের উপমন্ত্রী থেকে আমার কোতোয়ালি থানার ওসি সেখানে হুঙ্কার দিত, সে অনেক পয়সা দিয়ে সেখানে সে বসে আছে। আমি তো তার মানে এখন সেই ওসি এখনো সেই সরকারে এখনো তো আছে, তার তো কিছু হয়নি। আমার বিরুদ্ধে এখন পর্যন্ত 120টি মামলা হয়েছে, আমার বিরুদ্ধে দুদক নানান ধরনের মামলা করেছে। আমার সেইখানে থাকা অবস্থায় যে থানার ওসি ছিল, যে সেখানে হকার থেকে শুরু করে চাঁদাবাজি থেকে শুরু করে হেন কোনো অপকর্ম করেনি, রেডিসনে সে গিয়ে বসে থাকতো। আমি দুর্নীতি দমন কমিশনকে বলেছি, তার কি কোনো কিছু হয়েছে? সে প্রতিদিন রেডিসনে গিয়ে বসে থাকতো। চাঁদপুর শহরে নাকি তার অনেক জায়গায় সম্পত্তি আছে, সে আর অনেক বড় জায়গায় পয়সা দিয়ে সে সেখানে বসে আছে। তার কি কিছু করতে পেরেছে এই সরকার? নিশ্চয়ই সেই সমন্বয়করা তার থেকে কিছু পয়সা নিয়ে নিচ্ছে। তো এই যে মাইক্রো করাপশনের বিষয়ে জনগণের যে উষ্মা, জনগণের যে ক্ষোভ, জনগণের যে দুঃখ, সেটা হয়তো আমরা অনুধাবন সেভাবে করতে পারিনি। সেক্ষেত্রে জনগণের ক্ষোভ ছিল, কিন্তু জনগণের সরকার পরিবর্তন করার মতন ক্ষোভ ছিল না, সেটাই আমি বলছি। পৃথিবীর সকল সরকারের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ, সমালোচনা এবং অভিযোগ থাকে, কিন্তু আমার সরকারের বিরুদ্ধে, সরকার প্রধানের বিরুদ্ধে সেই অসুবিধাটা, সেই অভিযোগটা ছিল না। আপনারা ভারতে আছেন, আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রী। আমি একটু আমাকে এখানে একটু আমাকে বলতে হবে, আমি এই মুহূর্তে আত্মগোপনে আছি, কোন দেশে আছি বা কোথায় আছি, দেশের ভেতরে আছি কিনা সেই বিষয়ে আমি সুনির্দিষ্ট করে মন্তব্য করতে চাই না। কারণটা হচ্ছে আমি এই মুহূর্তে আত্মগোপনে আছি। আপনি এই ক্ষেত্রে কিছুটা আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি। আমি কিন্তু এখানে প্রচারণা হয়েছে, যেই প্রচারণাগুলো হয়েছে সেগুলো আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না। তবে এটা অবশ্যই অনস্বীকার্য, আমি
এই মুহূর্তে আত্মগোপনে আছি। যে কোনো সময় সে আত্মগোপন থেকে আমরা আত্মপ্রকাশে যাব, শুধু সময়ের অপেক্ষা। তো এই যে মানে ভারতে যারা আছেন তাদের সম্পর্কে আমরা শুনি, ভারতে এবং মানে পশ্চিমের বিভিন্ন দেশে আওয়ামী লীগের যে মন্ত্রী মিনিস্টার এবং বড় নেতারা আছেন তারা খুব বিলাসবহুল জীবনযাপন করছেন, আবার দেশে যারা আছেন তাদের সঙ্গে আপনাদের শীর্ষ নেতাদের কোনো যোগাযোগ নাই, তারা খুব অসহায় অবস্থায় আছেন। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ হলে তারা কি বলছেন? আর এই যে বিদেশে এই এত বড় বা ভারতে যারা আছেন কি মানে ভারত সরকার তাদেরকে কি ক্যাটাগরিতে আশ্রয় দিয়েছেন এবং কিভাবে তাদের খরচাপাতি নিরাপত্তা সব চলছে কি করে? দেখুন, আমাদের নেতৃবৃন্দ কোন দেশে আছেন এবং অনেকেই দেশে আছেন, জেলে আছেন, কারাগারে আছেন, তাদের যে মানবতার অবস্থা, সেই অবস্থার বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। এবং আমাদের দেশে যারা আমরা এখন আন্দোলন সংগ্রামে মাঠে ময়দানে আছি, তাদের কি অবস্থান সেটা কৌশলগত কারণে সেই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। এখানে একটা প্রচারণা হয়েছিল। প্রচারণাটা কি হয়েছিল যে অমুক নেতা তমুক জায়গাতে অমুক জায়গায় আছে। এটা প্রথম আলো, যারা এই অবৈধ অসাংবিধানিক সরকারের অন্যতম ব্যাকার, ডেইলি স্টার পত্রিকার মাহফুজ আনাম, এই আন্দোলনটা তো মাহফুজ, মতিউর এবং ইউনুসের আন্দোলন। মাহফুজ, মতিউর, ইউনুস একটা ন্যারেটিভ সৃষ্টি করার জন্য একটা প্রকাশ করেছে এবং তাদের যে আপনার যে গণমাধ্যমগুলো তাদের পাশাপাশি আছে তারা সেটা প্রকাশ, তারা সেভাবে করে সেটা প্রচার করছে আমাদের নেতাকর্মীদের মানসিকভাবে দুর্বল করার জন্য। এবং এটা যে সর্বৈব মিথ্যে এবং তাদের কারোর সাথে যোগাযোগ নেই ইত্যাদি। দেখুন, প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ, আওয়ামী লীগের একটা বিশাল সংগঠন, সকলের সাথে সকলের যোগাযোগ করাটা যেমনি করে অনিরাপদ তেমনি করে অসম্ভব। আর এই প্রেক্ষিতে বলছি যে আমাদের তো একটা চেইন অফ কমান্ড আছে, দলে একটা সাংগঠনিক স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচার অনুসারে যার যেখানে যে ধরনের দায়িত্ব সেটা নিয়ে আলোচনা হবে। এখন আমরা সকলের সাথে সকলে আলোচনা কথাবার্তা বলার মাধ্যমেই যে আসলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে তা না। সমস্যার সমাধান করার জন্য যতটুকু আলোচনার প্রয়োজন ততটুকু আলোচনা চলছে। একটি দল কিন্তু সকলের ভরণ পোষণের দায়িত্ব নেয় না, তাদের রাজনৈতিক আশ্রয় এবং রাজনৈতিক কর্মসূচির দায়িত্ব নেয়। তো স্বাভাবিকভাবে এখন আমাদের যেটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, আমাদের এখন ভরণ পোষণের দায়িত্ব নিতে হচ্ছে। কারণটা হচ্ছে আমাদের যাদের জীবিকার যে অবস্থান সংস্থানগুলো ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। বিএনপি, জামাত 17 বছর ক্ষমতার বাইরে ছিল, তাদের ঘর বাড়ি বলি বা তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের চাকরি, সেগুলোর ক্ষেত্রে কি আমাদের সরকারের সময় কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? অবশ্যই নেওয়া হয়নি। এখন মব করে বঙ্গবন্ধুর বাড়ি পর্যন্ত সেখানে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা ইটের হিসাব নেওয়া হবে এবং সেই লক্ষ্যে আমাদের নেতাকর্মীরা দেশে বিদেশে যেখানে আছে, আওয়ামী লীগ যখন সিদ্ধান্ত নিবে এবং সেই সিদ্ধান্ত অনুসারে আমাদের কর্মসূচিটা যথাযথভাবে সেটা আমরা বাস্তবায়ন করব, আমাদের সে আত্মবিশ্বাস আছে, তখন এদের কোনো অস্তিত্বই থাকে না। কিন্তু আমরা সেই পরিস্থিতি চাই না, যেই পরিস্থিতিতে আমাদেরকে যে ট্যাগগুলো দেওয়া হচ্ছে, আমরা অগণতান্ত্রিক আচরণ করেছি, সেই ধরনের পরিস্থিতি নতুন কেউ যদি সরকার গঠনও করে সেটা যদি করে না হয় আমরা সেক্ষেত্রে সহযোগিতা করছি। আমরা যদি জনগণ যদি আমাদেরকে আবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে, আমরা তো সেই অঙ্গীকার অবশ্যই করতে চাই। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি কিছু কিছু বিষয়ে কিছু উগ্র রাজনৈতিক গোষ্ঠী তাদেরকে যখন রেগুলার রাজনীতিতে আপনি অংশগ্রহণ করার সুযোগ দিয়ে দিবেন, সুযোগ করে দেবেন, পারলে উল্টো আরো সহযোগিতা করবেন, তখন জনগণের কাছে তাদের দুর্বলতাটা প্রকাশ হয়ে যাবে। আমি একটি রাজনৈতিক দলের নাম বলছি না, যদি বলেন জামায়াতে ইসলামের কথা। জামায়াতে ইসলামের সোশ্যাল পলিসি, ইকোনমিক পলিসি বা মনিটারি পলিসি, তাদের যেটাই থাকুক না, তাদের যে আন্দোলনের বিষয়টা সেটা যদি তারা আরো উন্মুক্ত ভাবে প্রতিনিয়ত প্রতিদিন তারা যদি হয়তো বা করতো, জনগণের কাছে তাদের দুর্বলতাটা প্রকাশ পেয়ে যেত। আজকে জামায়াতে ইসলামের ক্ষেত্রে কি প্রচারণাটা হচ্ছিল না, গোপনে থেকে তারা খুব সৎ ছিল বা গোপন রাজনীতি করার মাধ্যমে তারা তাদের সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধি করেছে, এই আলোচনাটাই তো হচ্ছে। এখন আমরা তো তাদেরকে নিষিদ্ধ করি, তারা নিজেরাই কিন্তু আন্ডারগ্রাউন্ডে গিয়েছে। কিন্তু আমরা বলবো যে আন্ডারগ্রাউন্ড রাজনীতির প্রবণতা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে। আন্ডারগ্রাউন্ড রাজনীতির আউটকাম একটি, একে অপরকে নিশ্চিহ্ন করে ফেলা। আওয়ামী লীগ তো জামায়াত ইসলামী নেতাকর্মীকে নিশ্চিহ্ন করেনি,
আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে রিপোর্ট ছিল যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান সেখানে মানসম্পন্ন শিক্ষা দেওয়া হয়, কিন্তু সেগুলোর পেছনে হয়তো বা তাদের মানে নিয়ন্ত্রণ ছিল, কিন্তু আমরা তো সেখানে তাদের সেই দিকে যাইনি। তাদের যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আপনারা জানেন যে বাংলাদেশে ছিল, আমরা তো সেখানে যাইনি। তাদের সুনির্দিষ্ট কিছু নেতৃবৃন্দ, এখানে একটা আয়নাঘরের কথা আপনি বললেন, আয়নাঘর, এটি হচ্ছে আমি মনে করি এই বিপ্লবের সবচেয়ে বড় অবৈধ সন্তান। কেন? এই অবৈধ সন্তানের কোনো নির্দিষ্ট ঠিকুজি নেই, ঠিকানা নেই, আয়নাঘর। হ্যাঁ, এটা একটা সাংবাদিক সেটাকে প্রকাশ করলেন, একটা শব্দ চয়ন করলেন, বুঝলাম সেন্সেশনের জন্য ঠিক আছে। এখন আমি বলি, পৃথিবীর সকল গোয়েন্দা সংস্থারই তো ইন্টারোগেশন সেল থাকে। এখন সেই ইন্টারোগেশন সেলকে কি আপনি আয়নাঘর বলবেন নাকি বাথরুম বলবেন, সেটা আপনার বিষয়, সেটা তাদের কোড নেম থাকে। এখন সেই ইন্টারোগেশন সেলে কতজনকে ইন্টারোগেট করা হচ্ছে, কতজনকে ইন্টার্ন করা হচ্ছে, সেই বিষয়ে তো মন্তব্য করা স্বাভাবিক, সাধারণ আমরা যারা রাজনৈতিক কর্মী আছি বা সরকারি ছিলাম তাদের পক্ষে সম্ভব না। তারা কোন কোন দোষে সেখানে ছিল সেটাকে তো আপনাকে উপলব্ধি করতে হবে। হুট করে এসে কিছু সাদা চামড়ার লোকেরা আমাদের ওই মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আইমান, তাকে আমি চিনতাম ব্যক্তিগতভাবে, খুবই ভালো ছেলে ছিল, আমি যখন লন্ডনে তাকে চিনতাম, সে কথাবার্তা খুব অমায়িক ছিলেন, কিন্তু তার যে কার্যক্রমগুলো ছিল সেটা তো প্রকাশ পেতে হবে জনগণের কাছে। সে কি করতো, কি করেছিল। তো জঙ্গিবাদী কার্যক্রমে আপনি অংশগ্রহণ করবেন, জঙ্গি উৎসাহ দিবেন, তারপর আপনি আশা করবেন যে আপনি সেখানে নির্দ্বিধায় আপনি সেখানে ঘুরে বেড়াবেন, সেটা তো হতে পারে না। সে একটা নাটক করলেন, বিদেশি কিছু সাদা চামড়ার মানুষরা আসলো, তাদেরকে জড়িয়ে টড়িয়ে ধরে কান্নাকাটি করে এমন একটা ভাব করলেন যে হ্যাঁ আপনি অনেকদিন ধরে নিগৃহীত ইত্যাদি। আমি কনসেপচুয়ালি আমরা তো সকলেই মানবাধিকার, গণতন্ত্র, আইনের শাসন, এগুলোর প্রশ্নে আমাদের অবস্থান সবসময় শক্তিশালী, এবং আমরা যদি সেখানে কোনো অবিচার হয়ে থাকে, সেখানে যদি কোনো মানবাধিকার কাউকে আটকে রাখেন, সেটা কি কি জিজ্ঞাসাবাদ করতে হয় মাসের পর মাস আটকে রেখে? আমি যদি এখন আপনাকে বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র যে মানে আপনি দেখেন অবস্থাটা এমন যে যদি 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন না হয়, তাহলে গোলাম আজমের ছেলে আর মীর কাসেম আলীর ছেলে তার মানে আর কোনোদিন আপনাদের আয়নাঘর বলেন, আপনার ভাষায় ইন্টারোগেশন সেল বলেন, সেটা থেকে আর কোনোদিন বের হতে পারতেন না। সেই বিষয়ে ব্যক্তি বিশেষের বিষয়ে আমি সুনির্দিষ্ট মন্তব্য করতে চাচ্ছি না, ব্যক্তি বিষয়ে মন্তব্য করব না। তবে তাদের যে কার্যক্রমটা ছিল সেই কার্যক্রমের বিষয়ে তো জনগণকে উন্মুক্ত করে কিছু বলার সুযোগ আমাকে দিতে হবে, সেই দায়িত্ব আমি প্রাপ্ত নই। কিন্তু আমি এটাও বলতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো গুয়ান্তানামো বেতে ভয়ঙ্কর জঙ্গিদের কিন্তু আটকে রেখেছে। অনেকের কাছে তারা প্রফেসর, ফিলোসফার, ইঞ্জিনিয়ার ইত্যাদি সায়েন্টিস্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের কাছে এখনো তারা সন্ত্রাসবাদী কার্যক্রমের ক্রীড়নক। এখন পর্যন্ত তারা গুয়ান্তানামো বেতে প্রচুর লোককে আটকে রেখেছে। তো সেই উত্তর এই গুম কমিশন তথাকথিত যারা আসছে ওখান থেকে তাদেরকে প্রশ্ন করা উচিত যে গুয়ান্তানামো বেতে আপনার সরকার যাদেরকে আটকে রেখেছে, কি কারণে আটকে রেখেছে সেই তদন্ত আপনারা করেছেন? আপনি এখানে এসেছেন, সেই তদন্ত আপনি করেছেন? আমরা তো অবশ্যই চাই প্রকাশ পাক, কি কারণে তারা অন্তরীণ ছিল, আদৌ কি অন্তরীণ ছিল নাকি অন্তরীণের নাটক করছে। এখানে একটু বলে রাখি যে অনেকে বলছে হারিস চৌধুরী অন্তরীণ করা, হারিস চৌধুরীকে পাওয়া যাচ্ছে না, হারিস চৌধুরীকে সরকার গুম করেছে। পরে দেখা গেল হারিস চৌধুরী নিজে এমন একটা আত্মগোপনে ছিলেন, অন্য একটা নাম নিয়ে অবশেষে তিনি মৃত্যুবরণ করলেন, হয়তোবা তার যথাযথ প্রাপ্য যেই শেষকৃত্য সেটা হয়নি, কিন্তু হারিস চৌধুরী তো বাইরে ছিলেন। এখন এই মীর কাসেম আলীর সন্তান কি বাইরে ছিলেন নাকি ভেতরে ছিলেন, কতদিন ভেতরে ছিলেন সেটা তো আমরা জানি না। এটা তো বের করে দেখতে হবে নিরপেক্ষ ভাবে। আমাদের এই যে গোলাম আজম সাহেবের ছেলে আল্লামা হিল আজমি, তার কার্যক্রম কি ছিল, তিনি কতদিন ভেতরে ছিলেন সেটা তিনি বললে তো হবে না, নিরপেক্ষ ভাবে দেখাতে হবে তার পরিস্থিতিটা কি ছিল, তিনি কি কাজ করেছিলেন এবং কতদিন বাইরে ছিলেন, কতদিন ভেতরে ছিলেন। একপক্ষীয় ভাবে এখন সবকিছু আমাদের আলোচনা, হ্যাঁ, আমরা যদি আবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই, যে আওয়ামী লীগের রাজনীতির প্রসঙ্গে, যে
বলা হচ্ছিল যে নেতৃত্বে পরিবর্তন এনে দলটাকে একেবারে পুনর্গঠন করে আওয়ামী লীগ, একটা বিশুদ্ধ আওয়ামী লীগের কথা নাকি এমনকি সেনাপ্রধান হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমকে ডেকে বলেছেন, সে কথাও তো আমরা তাদের মুখেই শুনলাম। কিন্তু এখন ওবায়দুল কাদের যখন ভারতীয় সংবাদ মাধ্যম, পরে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোকেও তিনি যখন সাক্ষাৎকার দেওয়া শুরু করলেন, তখন মানে তিনি বলছেন যে তিনি সাধারণ সম্পাদক আছেন, আগামী কাউন্সিলের আগে তো কোনো দলে পরিবর্তন নাই। তো দলের এই যে সাংগঠনিক নেতৃত্বে কোনো পরিবর্তন নাই, সেটাকে আপনাদের দলীয় নেতাকর্মীরা কিভাবে দেখছেন? মানে দলটা আসলে আপনাদের কতটা গোছানো হয়েছে এই 10 মাসে, নাকি একেবারেই আসলে বিপর্যস্ত অবস্থায় আছে? দেখুন, দলের সাংগঠনিক কাঠামোর কারণেই কি এই ষড়যন্ত্রকারীরা সফল হয়েছে, নাকি ষড়যন্ত্রকারীদের যে বিশাল রিসোর্স, তাদের যে মানে বিশ্ব রাজনীতি, তাদের অবস্থান, যে ভৌগোলিক যে জিওপলিটিক্যাল পজিশনের কারণে আমাদের এই ঘটনার সম্মুখীন আমরা হয়েছি, সেটা তো এখন আমরা নিরূপণ করিনি বা করার সেই পরিস্থিতি আসেনি। আমাদের দলের একটা নেতৃত্ব আছে, সেই নেতৃত্ব কাউন্সিল করার মাধ্যমে সেটা পরিবর্তন হয়। সেই নেতৃত্ব এটা এমন কোন রাজনৈতিক দল নয় যে একেবারে ওই মানে আমাদের সভাপতি যাই বললেন তাই হয়ে যায়। এখানে গণতন্ত্র আছে। আমাদের আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দলের সভানেত্রী, সভাপতি, তিনি একটা কাঠামোর মধ্যে একটা দল পরিচালনা করেন। অন্যান্য রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগের মেলালে চলবে না। আলোচনা আছে, আলোচনা আমাকে নিয়ে আছে, আপনাকে নিয়ে আছে, অনেককে নিয়ে আছে, আলোচনা থাকবেই। এটাই হচ্ছে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। যারা সফল হবেন না, যাদের কথা গ্রহণযোগ্য হবে না, এই প্রজন্মের কাছে বলি বা জনগণের কাছে বলি, তারা দায়িত্ব থেকে সরে যাবেন। আবার তারা দায়িত্বে থাকবেন কিনা থাকবেন না, সেটা তাদের আমাদের দলের যে সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ বা তাদের ঊর্ধ্বতন যে প্রেসিডিয়াম সদস্য, তারা সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্তগুলো নেওয়ার সময় কিন্তু এখনো আসেনি। এজন্যই এখানে অনেক কিছু আমি দেখছি যে সুযোগ সন্ধানী গোষ্ঠী নানান পশ্চিমা দেশে বসে আপনাদের এই নানান ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গলা ফাটিয়ে ফেলছে। আমি কারো নাম বলতে চাই না, কারণ এই মুহূর্তে কারো নাম বলতে গেলে সেটা নিজেদের মধ্যেই আলোচনা সমালোচনা করাটা উৎসাহ ব্যঞ্জক হবে না। আমি যে কথাটা বলতে চাচ্ছি, অনেকে দেখেছি আমি লাইসেন্সের পর লাইসেন্স নিয়েছে, নানান ধরনের তদবির করে অনেক অর্থ ইনকাম করেছেন, তাদের পরিবারও অনেকভাবে লাভবান হয়েছে। এখন মানে সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমার দলের নেতা কর্মী, নেতাদের বিরুদ্ধে, আমাদের সকলের বিরুদ্ধে ব্যাপক তারা সেখানে আলোচনা করছেন। করতেই পারে, সবসময় নালিশ পার্টি ছিল, সমাধান পার্টির সংখ্যা কম। নালিশ পার্টি নালিশ করে যাবে। আমাদের লক্ষ্য হচ্ছে আমরা একটা সমাধানের দিকে যেতে চাই। আমরা বাংলাদেশের এই অপরাজনৈতিক শক্তির উৎখাত, পতন এবং তাদের বিচারের লক্ষ্যে আমরা কাজ করে যাব। রাষ্ট্র ক্ষমতার চাইতে এই যে বিচারহীনতার মধ্যে আমরা পড়েছি, এতগুলো সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী এবং মাজারগুলো, যে একটা মুসলিম, আমাদের বেশিরভাগ মানুষের যে ধর্মীয় অনুভূতি, মাজার, মন্দির, মসজিদ, সেখানের প্রতি মানুষের যে শ্রদ্ধা এবং সম্মান, সেটাও তো তারা ভুলুণ্ঠিত করেছে। এবং আমি দেখেছি চট্টগ্রামে আমাদের যে জহুর আহমদ চৌধুরীর কবর, সেটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। কারা দিয়েছে সেটা আমি বলছি না। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জেনারেল জিয়াউর রহমানের, তিনি মানে ফিল্ড কমান্ডার ছিলেন, সেক্টর কমান্ডার ছিল জিয়াউর রহমান, সাব সেক্টর কমান্ডার ছিলেন। জহুর আহমদ চৌধুরী বঙ্গবন্ধুর পক্ষে যারা স্বাধীনতা ঘোষণার মধ্যে মরহুম এম এ হান্নান, এম এ আজিজ, জহুর, তাদের একজন, তার কবরটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই যে অনাচার, এই যে অবিচার, এই যে মানুষ হত্যাগুলো হয়েছে, এগুলো সবগুলো তো পুঙ্খানুপুঙ্খ উত্তর দিতে হবে এই সরকারকে। আমরা বেঁচে গিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে, আমরা সেই সুযোগ হাতছাড়া করব না। আমাদেরকে আপনারা যে 17 বছর ধরে বঙ্গবন্ধুর এত ভাস্কর্য বানালেন, পাঠ্যক্রমে মুক্তিযুদ্ধের কথা ঢোকালেন, মুক্তিযুদ্ধ ব্যাপকভাবে একটা কি বলবো উদযাপিত হলো, সেলিব্রেটেড হলো বাংলাদেশ জুড়ে, মুক্তিযুদ্ধের চেতনার কথা ঘুরে ফিরে বলা হলো, বঙ্গবন্ধুর আদর্শের কথা বলা হলো,
কি লাভ হলো? মানে 5ই আগস্টের পর বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলো গুড়িয়ে দেওয়া হলো, সারা দেশ জুড়ে মুক্তিযুদ্ধের মুরালগুলো, ভাস্কর্যগুলো গুড়িয়ে দেওয়া হলো। এই মানে কাল পরশু দেখছিলাম নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলের গান অঞ্জলি লহমরের মানে কথা মনে পড়েছে, একটা হাতের যে ভাস্কর্য সেটাও গুড়িয়ে দেওয়া হলো। মানে আপনারা, মানে এই নতুন প্রজন্ম, আপনি নিজে শিক্ষামন্ত্রী ছিলেন, শিক্ষা উপমন্ত্রীও ছিলেন, মানে এই নতুন প্রজন্ম এতটা বঙ্গবন্ধু বিরোধী হলো কি করে? এবং জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দানকারীরা এই ধরনের ন্যারেটিভ দিচ্ছেন যে আসলে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে দেশ অর্জন করেছি তার ফলে আমরা ভারতের গোলাম হয়েছি। মানে আপনারা 17 বছর ধরে, আওয়ামী লীগ তো সারা জীবন বললো তারা আদর্শিক রাজনীতি করে, সেই আদর্শ ছড়িয়ে দিতে ব্যাপক ব্যর্থতার পরিণাম তো এটা। দেখুন, পাকিস্তানপন্থী একটি উগ্র জিহাদি গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, তারা তো সেই ন্যারেটিভের কথাই বলবে। পাকিস্তানের এই যে ইউনুস, সে সর্বপ্রথম কন্ট্যাক্ট করলো হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। পাকিস্তানের বিজয় হয়েছে তথাকথিত স্বাধীনতার মাধ্যমে, পাকিস্তান বাংলাদেশকে দখল করেছে, তো সেই পাকিস্তানি মানসিকতার জিহাদিরা এই কথাই তো বলবে। এর থেকে আপনি কি আশা করেন? এবং একটা এই ধরনের আমাদের স্বাধীনতার মাধ্যমে আমরা চিরতরে ভারতের গোলামে পরিণত হয়েছি, এটা কারা বলছে? পাকিস্তানের গোলামরা বলছে, জিহাদিরা বলছে, রাজাকারের সন্তানরা বলছে, রাজাকারের উত্তরাধিকাররা বলছে, সাধারণ শিক্ষার্থীরা সেটা বলছেন। সাধারণ শিক্ষার্থীদেরকে বোঝানো হয়েছিল তারা বৈষম্যহীন সমাজের জন্য আন্দোলন করছে। বৈষম্যহীন সমাজের আন্দোলনটা তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। সেখানে যখন তাদেরকে হত্যা করা হলো পরিকল্পিতভাবে, তাদের মধ্যে ক্ষোভ হলো, তারা বিক্ষুব্ধ হলো, তারা সরকার পতনের আন্দোলনে আসলো। আসার পরে তারা দেখলো তাদের পরিচালনাকারী শক্তিটা পাকিস্তানপন্থী রাজাকারী শক্তি। আজকে তাদের কোনো ভবিষ্যতের কথা চিন্তা করতে পারছে না, তারা চিন্তা করেছিল বৈষম্যহীন ভবিষ্যতের কথা। এখন তো ভবিষ্যতেই নেই। এখন 80,000-এর উপরে চাকরি হলো সুপারিশে। আমাদের সময় বলা হচ্ছিল কোটাতে, কোটা তো এখনো বাস্তবায়ন হয়নি, কিন্তু তার আগেই উত্তেজিত করে অপরিণামদর্শী আন্দোলনের মাধ্যমে এই পর্যায়ে নিয়ে এসেছে। আপনি কি বলতে পারছেন যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী, তরুণ প্রজন্ম, গ্রামে শহরে তারা পাকিস্তানপন্থী? তারা কি বঙ্গবন্ধুর ভাস্কর্যই বলি বা নজরুলের এই যে ভাস্কর্য বা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেটা আছে, তারা কি সেটা ভাঙতে গিয়েছে? হ্যাঁ, ভাঙতে গিয়েছে কিছু উগ্রবাদী গোষ্ঠী। 20% তো ছিল, 70 দশকেও ছিল। এই 20% বেড়ে কি 30% হয়নি? 30% লোক যখন গোলযোগ করে, 70% লোক তখন দেখে থাকে। সেটাই হচ্ছে মব জাস্টিস, হচ্ছে সেই মব জাস্টিসটা তারা দেখছে, তারা শঙ্কিত এবং আতঙ্কিত। পাশাপাশি যদি আত্মসমালোচনার কথা আমরা বলি, আত্মসমালোচনা, সেখানে আত্মসমালোচনা করতে গেলে হয়তোবা আপনি এটাও বলতে পারেন যে হয়তোবা ভাস্কর্যের যে সংখ্যা বলি বা ভাস্কর্যের যে লোকেশন বলি, সেগুলো নির্ধারণ করার ক্ষেত্রে হয়তোবা ভুল ছিল। প্রত্যন্ত অঞ্চলের একটা জায়গায় সেখানে গিয়ে ভাস্কর্যটা সেভাবে করে হয়তোবা না করলে, সেই জায়গায় না করলে হয়তোবা এটার আরো ফলটা ভালো হতো। এই ধরনের আলোচনা আমরা করতে পারি, কিন্তু ভাস্কর্য করার কারণে মানুষের ক্ষোভ হয়েছে সেটা তো নয়, বা মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষা বা সেটা নিয়ে আলোচনা হয়েছে সমাজে বা প্রতিষ্ঠিত হচ্ছে সেটার কারণে আজকের অবস্থা তা তো নয়। এই অবস্থার কারণে সেটার বিদায় হচ্ছে, সেটাকে বিদায় করার চেষ্টা করছে, কিন্তু ওইটার কারণে যে এইটা হয়েছে তা তো আপনি বলতে পারেন না। সেটাই আমি বলবো যে এটা পাকিস্তানে দেখেন, মানে আগামী রাজনীতিতে আওয়ামী লীগকে কোথায় দেখেন? শেষ প্রশ্ন এটা আপনার কাছে। আওয়ামী লীগের আর আগামী রাজনীতিকে কোথায় দেখেন? নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে অথবা এপ্রিলে, মানে এই সময়টার মধ্যে। তো মানে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন, আওয়ামী লীগ তো অন্য দলকে ছাড়া অনেকগুলো নির্বাচন করলো। আওয়ামী লীগ অন্য দলগুলোকে ছাড়া অনেকগুলো নির্বাচন করেনি। 2014 সালে বিএনপি এবং জামাতের কিছু তাদের সমমনার দল নির্বাচন বর্জন করেছে। 18 সালে কিন্তু তারা নির্বাচন করেছে, 24 সালে এসে আবার তারা নির্বাচন বর্জন করেছে। সুতরাং আওয়ামী লীগ যে অনেক নির্বাচন তাদেরকে ছাড়া করেছে এটা বলাটা ভুল হবে। আওয়ামী লীগ শুধুমাত্র আদর্শ এবং সংগঠনের ভিত্তিতে একটি রাজনৈতিক দল নয়।
আওয়ামী লীগ, আমাদের যে সাবেক সাধারণ সম্পাদক তিনি একটা চমৎকার কথা বলেছিলেন আওয়ামী লীগ নিয়ে। আওয়ামী লীগ হচ্ছে একটা অনুভূতি, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীর রক্তে রঞ্জিত যেই অনুভূতি, যেটা কনসেন্ট্রেটেড ফিলিংস, অনুভব এবং অনুভূতি, সেটা হচ্ছে আওয়ামী লীগ। সেখানে সেই রক্ত পিণ্ডে বঙ্গবন্ধুর রক্ত আছে, তার পরিবারের রক্ত আছে, জাতীয় চার নেতার রক্ত আছে। আওয়ামী লীগের প্রত্যেকটা পরিবার মার খেয়েছে, নির্যাতিত হয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। এই উপমহাদেশে আওয়ামী লীগের মতো নির্যাতিত রাজনৈতিক দল আর কেউ নেই। আওয়ামী লীগের মানে সবচেয়ে আরামদায়ক পজিশনে বসে থাকা ব্যক্তিটারও কিন্তু রক্তক্ষরণ হয়েছে। আর আমি যদি আমাকেই বলি, তা আমি তো শৈশবে আমি মাতৃহারা হয়েছি আওয়ামী লীগের কারণে, বোমা বিস্ফোরণে, আওয়ামী লীগের রাজনীতি করার কারণে। আমার বোন বিনা চিকিৎসায় সেখানে এসে মৃত্যুবরণ করেছে আওয়ামী লীগের রাজনীতির কারণে। আমার বাবা জেল থেকে জেলে ছিল আওয়ামী লীগের রাজনীতি করার কারণে। আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার পরিবারের প্রত্যেকটা সদস্যকে হারিয়েছে। আজীবন সে তার কষ্ট করছে, তার পরিবারকে সময় দিতে পারেনি, তার শৈশব, তার সন্তানদের শৈশব। এই যে অনুভূতি, এই অনুভূতির কারণে আওয়ামী লীগ টিকে থাকবে। এই অনুভূতি বাংলাদেশের সমাজে, বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের পরিমণ্ডলে আজীবন থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে। বাংলাদেশ পাকিস্তান হয়ে গেলে হয়তো আপনি বলতে পারবেন যে এই অনুভূতি থাকবে কিনা। বাংলাদেশ পাকিস্তান হবে না। বাংলাদেশ বাংলাদেশ থাকবে, বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে। এবং সেই আওয়ামী লীগের জন্য আমরা যারা নেতা কর্মীরা যারা আছি, আমরা সকলেই রক্ত দিতে প্রস্তুত। এবং শেখ হাসিনার আহ্বানে আমি আপনাকে আজকে এখানে বলে দিতে চাই, কালকে যদি সেই প্রক্রিয়ায় আমরা যাচ্ছি না, আওয়ামী লীগের সভানেত্রী নেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যদি আগামীকাল যদি সিদ্ধান্ত দেন, ঘোষণা দেন, বাংলাদেশে আমরা অস্ত্র নিয়ে পুনর্বার মুক্তিযুদ্ধ করব, সেটা 24 ঘন্টার মধ্যে সেটা সম্ভব। মানে আপনাদের কাছে অস্ত্র আছে? অস্ত্র জোগাড় করে তো কোনো বিষয় নয়। এই সন্ত্রাসীরা অস্ত্র জোগাড় করেছে না? এই সন্ত্রাসীরা অস্ত্র জোগাড় করে, স্নাইপার রাইফেল জোগাড় করে আমাদেরকে হত্যা করেছে না? কিন্তু আমি কি রক্তক্ষয়ী চাই? কিন্তু আমি কি গৃহযুদ্ধ চাই? কিন্তু আমি কি সহিংসতা কি চাই? আমরা তো সেটা চাই না। আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের রাজনীতিতে আবার সুপ্রতিষ্ঠিত হব, রাজনীতি করব। গণতান্ত্রিক পরিবেশে আওয়ামী লীগ পুনরায় বাংলাদেশের মানুষের কাছে তাদের দাবি নিয়ে গিয়ে, রাষ্ট্র ক্ষমতা নিয়ে গিয়ে তাদেরকে সার্ভ করবে, সেটা আমরা জানি। এই জন্য এরা নির্বাচন দিচ্ছে না। 65% মানুষ চুপ করে আছে। ভোট দিন কালকে, 65% মানুষ আওয়ামী লীগের পক্ষে দেয় কি দেয় না সেটা তো প্রকাশ হয়ে যাবে। শফিক আর ইউনুস আর মতিয়ার মাহফুজ, তাদের দৌড় কতটুকু সেটা প্রকাশ হয়ে যাবে।